নমস্কার দর্শক বন্ধুরা, রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব কিভাবে লেবু জাতীয় সমস্ত রকম গাছকে টবের মধ্যে রিপোর্টিং করতে হয়, অর্থাৎ ছোট ছোট চারা লেবু গাছ কিভাবে টবের মধ্যে রোপণ করবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন, পাশাপাশি ফল ধরা লেবু গাছও কিভাবে রিপোর্ট করতে হয় সেই বিষয়েও আজকে আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এখানে একটি ভিয়েতনাম মাল্টা গাছের চারা রাখা আছে। এই মাল্টা গাছের চারাটি একটা ছোট প্লাস্টিকের পটের মধ্যে রয়েছে, যেটি 6 ইঞ্চির মতো হবে। তো এই গাছটিকে এখন যদি আমরা বড় কোনো টবে প্রতিস্থাপন করে না দেই, তাহলে এই গাছ ভালো মতো বাড়বে না, এখান থেকে ভালো মতো ফলও আশা করা যাবে না। তাই এই গাছটিকে এখন আমরা ফল সহকারেই এই রকম একটা গ্রো ব্যাগের মধ্যে প্রতিস্থাপন করব, যে গ্রো ব্যাগটি 8 ইঞ্চির। অর্থাৎ আপনারা এইরকম 8 থেকে 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে এই রকম সাইজের যে ফল ধরা গাছগুলো সেগুলো রিপোর্টিং করতে পারবেন। গ্রো ব্যাগের 8 ইঞ্চি মানে অনেকটাই বড়। যদি আপনারা মাটির টবে লাগাতে চান তাহলে আপনাদের সেক্ষেত্রে 12 ইঞ্চি থেকে 14 ইঞ্চির টব নিতে হবে। আবার এটা কখনোই ভাববেন না যে খুব বড় গ্রো ব্যাগের মধ্যে বা পটের মধ্যে দিলে গাছগুলো তাড়াতাড়ি বাড়বে এবং বেশি বেশি করে ফল দিবে, এটা কখনোই ভাববেন না। কারণ খুব বড় টবের মধ্যে যদি আপনার চারা ছোট হয়, সেক্ষেত্রে যদি আপনি রোপণ করেন তাহলে শিকড়গুলো পচে যেতে পারে, কারণ টবের মাটির জল গাছ ভালো মতো শোষণ করতে পারবে না। আবার একসাথে প্রচুর পরিমাণে খাবার খেয়ে গাছের বদহজম হয়ে যেতে পারে। তাই গাছের সাইজ অনুযায়ী আপনাকে টব নির্বাচন করতে হবে। আমার যে সাইজগুলো আছে গাছের, সেক্ষেত্রে 8 থেকে 10 ইঞ্চি বা ম্যাক্সিমাম 12 ইঞ্চি টবের মধ্যে রোপণ করে দেওয়াই ভালো। আপনাদের গাছের সাইজ যদি এর থেকে আরও অনেক বড় হয়, তাহলে অবশ্যই আপনারা এর থেকে আরও বড় টব নির্বাচন করবেন। চলুন তাহলে দর্শক বন্ধুরা, এবারে মাটি তৈরি করে নেওয়া যাক। এখানে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, আপনারা নিশ্চয়ই মাটিগুলো দেখেই বুঝে গেছেন এই মাটিগুলোর মধ্যে অবশ্যই গোবর সার কিংবা যে কোনো জৈব সার মেশানো আছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই মাটিগুলোর মধ্যে আমি অনেক দিন আগে থেকেই পুরনো গোবর সার মিশিয়ে রেখেছিলাম। মোটামুটি 10 থেকে 15 দিন হয়ে গেল। এই মিশ্রণের মধ্যে 40 ভাগের মতো পুরনো গোবর সার, 20 ভাগের মতো আছে ধানের খোসা এবং 40 ভাগের মতো আছে মাটি। এই তিনটি মিশ্রণকে নিয়ে মেশানো রয়েছে। এখন আমি এই মিশ্রণের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ নিমখোল। আমার কাছে এই নিমখোলের অল্প কিছু পরিমাণই ছিল, 1 থেকে 2 মুঠো আমি এর মধ্যে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি সয়েল মিক্স অনুখাদ্য। যদি আপনাদের কাছে এটি না থাকে তাহলে না দিবেন, এতে কোনো অসুবিধা নেই। আমি 2টি টবের জন্য 1 মুঠো পরিমাণ অনুখাদ্য এই মাটির মধ্যে মিশিয়ে নিলাম। এবারে মিশিয়ে নিচ্ছি এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। যে কোনো গাছের টবের রিপোর্টিং বা নতুন চারা লাগানো যে কাজই করুন না কেন, এই এপসম সল্ট দেওয়াটা খুব প্রয়োজন। এটি দিলে শিকড়ের কোনো ক্ষতি হয় না, গাছের স্বাস্থ্য ভালো থাকবে। আর যেহেতু মাটিতে এত রকম উপাদান মিশিয়ে নিচ্ছি, পুরনো মাটিতে আগে থাকতেই ফাঙ্গাস থাকতে পারে, তাই এই কারণে অল্প পরিমাণ সাব ফাঙ্গিসাইড পাউডার এই মিশ্রণের মধ্যে মাখিয়ে নেব। সাব ফাঙ্গিসাইড পাউডার আপনারা একটা টবের জন্য 1 চামচ করে নিতে পারেন। সেই অনুযায়ী আমি 2 চামচের মতো ফাঙ্গিসাইড পাউডার এই মাটির মধ্যে মিশিয়ে নিচ্ছি। আপাতত এই কটা উপাদান দিয়েই আমি মাটিটিকে তৈরি করে গাছটিকে বসিয়ে নেব। পরবর্তী আর কদিনের মধ্যে যখন শীতের শুরু আরম্ভ হবে, তখন আমি চাপান সার হিসাবে আরও অন্যান্য কিছু উপাদান এই গাছের মধ্যে যোগ করব, যেহেতু শীতকালের শেষে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসবে। এখন নভেম্বর মাসের শুরুর দিক। আমার এই গাছগুলোতে তো রিপোর্টিং করে দিলাম। এখানে মোটামুটি বেশ ভালোই কয়েক প্রকারের সার আমি মিশিয়ে নিয়েছি। এর সাথে শুধুমাত্র পটাশ সার যোগ করলেই হবে, তবে পটাশ সারটা আমি আর কদিন পরে যোগ করব। গাছগুলো টবের মধ্যে একটু নিজেদেরকে মানিয়ে নিলে তারপরে চাপান সার হিসেবে পটাশ সার, আর যদি অন্য কোনো অনুখাদ্য দেওয়ার প্রয়োজন পড়ে তখন আমি গাছের গোড়ায় দেব। তো আপাতত রিপোর্টিংয়ের জন্য এই কটি সারের উপাদান দিলেই যথেষ্ট। আপনাদের কাছে যদি এর থেকেও কম থাকে, যেরকম এপসম সল্ট যদি হাতের কাছে না থাকে, যদি অনুখাদ্য না থাকে, শুধুমাত্র জৈব সার, যে কোনো জৈব সার আর একটু ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে গাছগুলোকে রিপোর্ট করে দিতে পারবেন। যখন রিপোর্ট করা হয়ে যাবে তার কিছুদিন পর গাছগুলো যখন পটের মধ্যে স্থায়ীভাবে একটা সামঞ্জস্যপূর্ণতা চলে আসবে, তখন আপনারা আবার চাপান সার তার মধ্যে দিয়ে দিতে পারবেন। তো মাটি রিপোর্ট করার সময় কিছু পরিমাণ জৈব সার অবশ্যই দিবেন, কারণ যখন পরবর্তীতে চাপান সার দিবেন তখন গাছের
যে মাটিগুলো থাকবে গোড়ার নিচে তো আর সার প্রয়োগ করতে পারবেন না, তাই মাটির সাথে যদি জৈব সার মিশিয়ে নেওয়া হয় তাহলে খুব ভালো হয়। চাপান সার তো আমরা গাছের উপরের দিকে দিতে পারবো, গাছের গোড়ার দিকে দিতে পারবো না। এই কারণেই আগেই কিছু পরিমাণ সার যদি মাটির সাথে মিশিয়ে গাছ রোপণ করা হয় তাহলে গাছের চেহারা অনেক ভালো থাকবে। দর্শক বন্ধুরা, গাছ দুটিকে রোপণ করার জন্য প্রথমে আমি যে পট দুটো নির্বাচন করেছি তার তলানিতে কিছু পরিমাণ মাটি এইভাবে দিয়ে দেব। এই রকম গ্রো ব্যাগে গাছ লাগানোর একটাই সুবিধা, এখানে ড্রেনেজ সিস্টেম করার প্রয়োজন পড়ে না, গোটা গ্রো ব্যাগটাই হচ্ছে ড্রেনেজ সিস্টেম। যদি আপনারা টবে রোপণ করেন তাহলে অবশ্যই কিন্তু ড্রেনেজ সিস্টেম তৈরি করে নেবেন। টবের নিচে যে ছিদ্রগুলি আছে তার মধ্যে কিছু পরিমাণে নুড়ি পাথর বালি দিয়ে তারপরে এইভাবে গাছের যে মিশ্র সার তৈরি করা আছে বা মাটি সেটাকে এইভাবে বিছিয়ে নেবেন প্রথমে। এরপর চারাটিকে এই টবের ভিতরে বসিয়ে নিয়ে চারার গায়ে যে প্লাস্টিকের আবরণটি ছিল সেটি আমি ধীরে ধীরে খুলিয়ে নিচ্ছি। এটি আমি বাইরে থাকতে করলাম না, কারণ প্লাস্টিকটা আগেই আমার অনেকটা ফেটে গিয়েছিল, যদি মাটির এই দলাগুলো ভেঙে যায় এই কারণে আমি এর ভেতরে নিয়ে এসে কাজটি করলাম সাবধানতার সাথে। তো এইভাবেই শুধু বসিয়ে দিলে হবে না, এই যে গাছটির চারিপাশে যে মাটিগুলো আছে এগুলোকে একটু আলগা করে দিতে হবে, নয়তো আমি যে নতুন মাটি প্রয়োগ করব সেই মাটির সাথে এই গাছের চারাটির একটা আলাদা অংশ লেয়ার তৈরি হয়ে যাবে। তাই এই গায়ের কিছু মাটি আমাকে ফাটিয়ে দিতে হবে বা ঝুরঝুরে করে দিতে হবে, যাতে নতুন যে মাটি দেব তার সাথে ভালো মতো করে এই চারা গাছের যে মাটিটি আছে মিশে যেতে পারে। দর্শক বন্ধুরা, চারা গাছটিকে ঠিক টবের মাঝখানে বসিয়ে নিয়ে এই আমার তৈরি করা মাটি ধীরে ধীরে চারিপাশে পূর্ণ করে দিচ্ছি। অল্প অল্প মাটি দিয়ে টবের চারিপাশে ভালো করে হাত দিয়ে চাপা দিয়ে মাটিগুলোকে বসিয়ে দিচ্ছি, কারণ খুব আলগাভাবে মাটি দিলে পরবর্তী সময়ে যখন জল প্রয়োগ করব তখন যেদিকে ফাঁক ফোকর থাকবে গাছটি সেদিকে হেলে পড়তে পারে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, আমার গাছটি সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করা হয়ে গেছে। এবার গাছটি টবের মধ্যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আগের ছোট্ট একটি টবের মধ্যে ছিল, এখন মোটামুটি বেশ ভালো একটা বড় টবের মধ্যে দিয়ে দিলাম। গাছটি এখন খুব ভালো মতো বাড়তে পারবে, গাছের মধ্যে কোনো স্ট্রেস থাকবে না, এবং এই শীতকালটা পার হয়ে গেলে আশা করি এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর গাছের গ্রোথ আরও অনেকটাই ভালো হবে। এটি হচ্ছে একটি ভিয়েতনাম মালটা, যেটি বছরে 2 থেকে 3 বার ধরে। এই যে মালটা ফলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মালটা ফলটিকে এখন আপনাদের সামনে কেটে দেখাবো, এটি খেতে কীরকম সেই সম্পর্কেই এখন আপনাদের সামনে তুলে ধরবো। চলুন ফলটিকে তাহলে এখন কেটে দেখে নেওয়া যাক। তো আমার এই গাছটিকে প্রতিস্থাপন করা হয়ে গিয়েছে, এখন আমরা এই ভিয়েতনাম মালটা ফলটিকে হারভেস্ট করব। ফলটি এই ছোট্ট প্লাস্টিকের পটের মধ্যে রয়েছিল, আপনারা দেখেছিলেন, তারপরেও দেখুন ফলটি কিন্তু বেশ ভালোই বড়সড় হয়েছে, বেশ ভালোই বড়সড় হয়েছে। ফলটিকে আমি একটু ধুয়ে নিয়ে আসছি, তারপর ফলটিকে এখনই কাটবো। তো মালটা ফলটিকে ধুয়ে নিয়ে আসলাম, এখন এর একটি পাশ আমি প্রথমে কেটে তারপর ঠিক মাঝ বরাবর টুকরো করে নিচ্ছি। ফলটি কিন্তু বেশ ভালোই রসালো হয়েছে দেখুন। এবার এক টুকরো নিয়ে খেয়ে দেখা যাক ফলটি আসলেই খেতে কিরকম লাগে। টপ টপ করে রসও পড়ছে, বেশ ভালোই রসালো হয়েছে কিন্তু দেখতে, ভেতরে কালারটিও বেশ সুন্দর। খেয়ে দেখা যাক কিরকম লাগছে। বেশ ভালো মিষ্টি লাগছে। ফলটিতে কিন্তু প্রচুর রস, মানে মুখে দিলে প্রচুর রস পাওয়া যাচ্ছে এর থেকে। মালটা হিসাবে বেশ সুস্বাদু আছে, একদম অতিরিক্ত মিষ্টি বলবো না, তবে বেশ ভালো খেতে, প্রচুর রস, খেতে বেশ ভালো লাগছে। আর আমি নিজে একা একা বেশি খাবো না, বাড়িতে অনেক কচি কাঁচা রয়েছে, ওদেরকে দিতে হবে। তবে বেশ ভালো খেতে, একদম রসালো একটা মালটা বলতে পারবো। তো দর্শক বন্ধুরা, আপনারা ছাদ বাগানে এই ভিয়েতনাম মালটাকে কিন্তু অবশ্যই চাষ করবেন, যেহেতু এটা বছরে 2 থেকে 3 বার ধরে, আর এই ফলের সাইজটিও অনেক বড় হয়, আর ভিতরে এতটা রস, এত পরিমাণে রস আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর এর স্বাদ বলতে গেলে বাতাবি লেবু যদি মিষ্টি হয়, একটা বাতাবি লেবুর হালকা ঘ্রাণ এর মধ্যে রয়েছে। দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন আর ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।